আজকে আমরা পড়ব নদীর দ্বারা গঠিত ভূমিরূপ। নদী একটি প্রধান প্রাকৃতিক শক্তি, যেটা আপন গতিতে ভূমিরূপের নানান পরিবর্তন ঘটিয়ে থাকে। পৃথিবীর শুষ্ক অঞ্চল এবং মেরু অঞ্চলগুলি বাদ দিলে বেশিরভাগ অংশেই নদীর দ্বারা গঠিত বিভিন্ন ভূমিরূপ লক্ষ্য করা যায়। তবে আমাদের প্রথমে জানতে হবে নদীর জলের উৎস। জলচক্রের অংশ হিসেবে নদী ভূপৃষ্ঠে সমুদ্র, নদ-নদী, হ্রদ, জলাশয় ও বরফ সহ মাটির মধ্যে জমে থাকা জলের ভান্ডারকে একসাথে বলা হয় বায়ুমণ্ডল। এখান থেকে মূলত জল সূর্যের তাপে বাষ্পীভূত হয় এবং জলীয় বাষ্প রূপে বায়ুমণ্ডলে যায় আর ঘনীভূত হয়ে বৃষ্টিপাত অথবা তুষারপাত বিভিন্ন অধঃক্ষেপণ রূপে পৃথিবীতে ফিরে আসে। এভাবেই জলের যে অবিরাম আবর্তন তাকে বলা হয় জলচক্র। এর ফলে বৃষ্টিপাতের একটি অংশ তুষারগলা জল ভূপৃষ্ঠের প্রবাহরূপে নদীর মধ্যে দিয়ে সমুদ্র বা কোনো হ্রদে গিয়ে মেশে এবং পুনরায় তা জলীয় বাষ্পরূপে বায়ুমণ্ডলে ফিরে যায়। এছাড়াও নদী বা নদী অববাহিকা থেকে জল বাষ্পীভূত হয়ে সরাসরি বায়ুমণ্ডলে ফিরে যায়। তাই নদীর জল শুকিয়ে গেলে জলচক্রের ব্যাঘাত ঘটে। এই কারণেই নদীতে জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয়। নদী এবং নদী অববাহিকা ও জলবিভাজিকা। নদী কি না ভূমির ঢাল অনুসরণ করে একটি নির্দিষ্ট উৎস থেকে মোহনা পর্যন্ত অবিরাম গতিতে প্রবাহিত একটি স্বাভাবিক জলধারা। ভূমির ঢাল অনুসরণ করে মানে অর্থাৎ নদী মূলত সৃষ্টি হয় উচ্চভূমি অঞ্চলে। তো উচ্চভূমি অঞ্চলে বা পর্বত বা মালভূমি যেখান থেকে নদী সৃষ্টি হয়, সেইখান থেকে সৃষ্টির পর ভূমির ঢাল অনুসরণ করে অর্থাৎ ঢাল বরাবর একটি জলধারা যখন মোহনা পর্যন্ত বিস্তৃত হয়, মোহনা হতে পারে কোনো সমুদ্র বা কোনো বৃহৎ হ্রদ, তো তখন তাকে বলা হবে, সেই জলধারাকে বলা হবে নদী। নদী দু রকম জলে পুষ্ট হতে পারে, একটা হলো বরফ গলা জল আর একটা হলো বৃষ্টির জল। মূলত পাহাড় পর্বত থেকে যেসব নদী সৃষ্টি হয় সেগুলি হয় বরফ গলা জল, এবং মালভূমি থেকে যে নদীগুলি সৃষ্টি হয়ে থাকে সেগুলি বৃষ্টির জল। বৃষ্টির জলে পুষ্ট নদীতে কিন্তু সারা বছর জল থাকে না। অপরদিকে বরফ গলা জলে পুষ্ট নদী কিন্তু সারা বছর জল থাকে। এরপর নদী অববাহিকা। উৎস থেকে শুরু করে সুদীর্ঘ পথে মূল নদীকে অনেকগুলি উপনদী মিলিত হয়। মানে ধরো একটা মেন নদী যাচ্ছে, এটা একটা নদী, তো এই নদীতে বাইরে থেকে এসে অনেকগুলি ছোট ছোট নদী এসে মিলিত হবে, এইগুলিকে বলা হয় উপনদী। অনেক উপনদী এসে মিলিত হয় এবং মূল নদী থেকে অনেক সময় কিছু শাখা বেরিয়ে যায়, এদেরকে বলা হয় শাখা নদী। তো মূল নদী এবং তার উপনদী, শাখা নদী সহ এই যে সমগ্র ক্ষেত্রটা, এইটিকে বলা হয় নদী অববাহিকা। অনেকগুলি ছোট ছোট নদী অববাহিকা মিলে একটি বৃহৎ নদী অববাহিকা গড়ে ওঠে। যেমন ভারতের মধ্যে গঙ্গা নদী অববাহিকা হলো বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে আমাজন নদী অববাহিকা হলো বৃহত্তম। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেনে আমাদের চলে আসে। এরপর হলো উপনদী ও শাখা নদী কি? আচ্ছা, যেটা আগে বললাম, যে অপ্রধান নদীগুলি প্রধান নদীতে এসে মিলিত হয় তাকে বলা হয় উপনদী। যেমন গঙ্গার উপনদী হলো যমুনা, ঘরঘরা, কাশী ইত্যাদি। অপরদিকে বড় নদী থেকে অনেক সময় ছোট ছোট নদী বা ছোট ছোট শাখা নদী বাইরে বেরিয়ে যায়, এগুলিকে বলা হয় শাখা নদী। এরা আবার অন্য কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মিলিত হয়। যেমন ভাগীরথী, হুগলি, গঙ্গার প্রধান দুটি শাখা নদী। এই উদাহরণগুলো কিন্তু আসে, এই উদাহরণগুলো অনেক সময় আসে এরকম ভাবে যে গঙ্গার একটি উপনদীর নাম বলো, বা হুগলি, ভাগীরথী, গঙ্গার উপনদী না শাখা নদী, মাল্টিপল চয়েসে চলে আসে। এগুলো হলো ধারণ অববাহিকা। যে অঞ্চলে ছোট ছোট সরু জলধারা থেকে নদী প্রথম জল সংগ্রহ করে এবং তার প্রবাহকে বৃদ্ধি করে সেই অঞ্চলকে বলা হয় ধারণ অববাহিকা। এই অংশে নদীগুলি হাতের আঙুলের মতো ছড়িয়ে থাকে এবং এই অববাহিকা সবসময় উচ্চ পার্বত্য অঞ্চলেই অবস্থান করে। ধরা যাক এটা একটি পর্বতমালা। প্রত্যেকটি পর্বতমালা থেকে নদী সৃষ্টি হয়েছে।
বরফ গলা জলে নদী সৃষ্টি হয়েছে। এবার এখানে নদীগুলি অনেকটা হাতের আঙুলের মতো ছড়িয়ে থাকে। এই যে অঞ্চলটা, এরা তো নদীকে ধারণ করছে, নদী কোথা থেকে নদীর জলের উৎস থেকে নদীকে ধারণ করছে, তো এই অঞ্চলটিকে বলা হয় ধারণ অববাহিকা। এটি উচ্চ পার্বত্য অঞ্চলে কিন্তু অবস্থান করে, সমভূমি অঞ্চলে কিন্তু ওটা হয়ে যাবে অববাহিকা, আর উচ্চ পার্বত্য অঞ্চলে ওটাকে বলা হয় ধারণ অববাহিকা। এবার হলো জলবিভাজিকা। দুটি নদী অববাহিকার মাঝখানে একটি উচ্চভূমি অবস্থান করে মূল নদী অববাহিকাটিকে দুভাগে ভাগ করে দিচ্ছে, তখন তাকে বলা হয় জলবিভাজিকা। ধরা যাক এটি একটি মূল নদী, দুটি নদী অববাহিকা, এর মাঝখানে একটি উচ্চভূমি রয়েছে, ঠিক আছে, এটিকে বলা হয় জলবিভাজিকা। মূল নদী, এখানে অনেকগুলি নদী থাকতেই পারে, তো এখানে একটি উচ্চভূমি, পাহাড় পর্বত, পাহাড়ই মূলত থাকে, তো এটিকে বলা হয় জলবিভাজিকা। যেমন নর্মদা ও তাপ্তি নদী অববাহিকাকে সাতপুরা পর্বত জলবিভাজিকা রূপে পৃথক করেছে। এবার নদীর বিভিন্ন গতি। উৎস থেকে মোহনা পর্যন্ত যে সুদীর্ঘ পথে নদী একই গতিতে প্রবাহিত হয় তা কিন্তু নয়। উচ্চ গতিতে নদীর একরকম প্রবাহ থাকে, একরকম গতি থাকে, মধ্য গতিতে একরকম গতি থাকে এবং নিম্ন প্রবাহে আরেক রকম গতি হয়ে থাকে। তাই এই নদীর গতিকে মূলত নিয়ন্ত্রণ করে ভূমির ঢাল এবং ভূপৃষ্ঠের অবস্থান অনুযায়ী নদীর বিভিন্ন গতি নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো নদীর গতিকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। উচ্চ গতি কি না, পর্বত থেকে উৎপত্তি হয়ে খাড়া ঢাল বেয়ে নদীর যে প্রবাহ তাকে বলা হয় উচ্চ গতি। অর্থাৎ একটা পর্বত থেকে নদীর সৃষ্টি হচ্ছে, এই যে পর্বত থেকে নদীর সৃষ্টি হয়ে সমতল ভূমিতে আসার আগে পর্যন্ত এই সময়টি, এই গতিটিকে বলা হয় উচ্চ গতি। বৈশিষ্ট্য কি না, নদী এই উচ্চ গতিতে খুব খরস্রোতা হয় এবং অধিক গতি সম্পন্ন হয়ে থাকে। যেহেতু উচ্চভূমি থেকে আসছে তাই নদীর গতিটাও বেশি হবে, জলের স্রোতটাও বেশি হবে। এই সময় নদীর পাশে অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়, মানে পার্শ্বক্ষয় অপেক্ষা, মানে পাশে এই ভূমিগুলোর ক্ষয় অপেক্ষা নদী গভীর হয়ে থাকে, মানে অনেক নিচু অবধি নদী ক্ষয় করে থাকে। নদী কেবল ক্ষয় এবং বহন কাজ করে। এই সময় নদী তার গতিপথে যত পর্বত মানে পাথর শিলা এগুলি থাকে সবাইকে কিন্তু ক্ষয় বা বহন করে নিয়ে চলে যায়। উপত্যকার ঢাল হয় অমসৃণ। মধ্যগতি, পার্বত্য উপত্যকা পেরিয়ে নদী যখন সমভূমিতে এসে মেশে, যে সমভূমি, তাহলে পার্বত্য উপত্যকা পেরিয়ে নদী যখন সমভূমিতে এসে পতিত হয় তখন নদীর গতি কিছুটা কমে যাবে। এই গতিকে বলা হয় সমভূমি প্রবাহ বা নদীর মধ্যগতি। বৈশিষ্ট্য কি না, এই সময় নদীর গতি থাকে একদম মাঝারি প্রকৃতির। নদী নিম্নক্ষয় করে কিন্তু তার পাশাপাশি নদী পার্শ্বক্ষয়ও করে, অর্থাৎ এই সময় নদীগুলি হয়ে থাকে চওড়া। উচ্চ গতিতে নদীর থেকে মধ্য গতিতে নদীর আকারে কিন্তু অনেকটা চওড়া হয়ে থাকে। নদী বহন ক্ষয় সঞ্চয় কাজ করে। উপত্যকার ঢাল মৃদু এবং মসৃণ হয়ে থাকে। নিম্নগতি, নদী যখন বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়, নদী যখন একদম উপকূলের কাছে চলে আসবে তখন কিন্তু নদী অত জল এবং নদীর সাথে বহন করা অত ক্ষয়জাত পদার্থ নদী কিন্তু আর বহন করতে পারে না, কারণ নদীর গতি তখন কমে যায় সমভূমি অঞ্চলে। তাই নদী কিন্তু বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায়। বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে নদী কিন্তু তখন মোহনায় এসে পড়ে। তাহলে সমভূমি থেকে মোহনা পর্যন্ত নদী অনেকগুলি শাখায় বিভক্ত হয়ে মোহনায় পতিত হয়। এই গতিটাকে বলা হয় নদীর নিম্ন গতি। এই গতিতে নদী বদ্বীপ গঠন করে থাকে। যেহেতু এই যে অনেকগুলি শাখা আসছে, এই শাখার মাঝখানে বদ্বীপ আকারে ভূমিরূপ গঠিত হয়, একে বলে বদ্বীপ।
তাই এই গতিকে বদ্বীপ প্রবাহ বলা হয়। বৈশিষ্ট্য, নদী প্রায় স্রোতহীন হয়ে পড়ে। ক্ষয়কার্য নদী একদমই করতে পারে না, বহন হয় না স্বাভাবিকত। এই সময় নদী সঞ্চয়ে কাজ করে থাকে। নদী তার আশেপাশে বয়ে আনা সমস্ত ক্ষয়জাত পদার্থ এখানে সঞ্চয় করে করে ভূমিরূপ গঠন করে। নদী কেবল সঞ্চয় কাজ করে। হ্যাঁ, এরপরে হলো নদীর জলপ্রবাহ মাপার একক কি? নদীর জলপ্রবাহ মাপার একক হলো কিউসেক বা কিউমেক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা শর্ট কোয়েশ্চেনে আসে। নদীর জলপ্রবাহ মাপার একক হলো কিউসেক বা কিউমেক। ঠিক আছে, আজকে এই অবধি। আজকের ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে।